দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নতুন দল পুরনো রাজনীতি, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে আছেন নাজমুল আশরাফ, চিফ এডিটর, গ্লোবাল টিভি, স্বাগত জানাই। সেই সাথে অভিনন্দন আপনাকে নতুন এই দায়িত্বের জন্য। আক্তার হোসেন আছেন সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি, স্বাগত জানাই এই আয়োজনে। জনাব নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে শুরু করি। ভাষার মাস আমরা পেয়ে গেলাম ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মানে আমাদের কাছে অন্যরকম একটা চেতনার মাস, অন্যরকম, বিশেষ করে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ যখন আসে তখন সেটি আমাদের জন্য একটা মাইল ফলক। নিঃসন্দেহে ভাষার মাসের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি আজকের আয়োজন। সামনে রমজান মাসও চলে আসছে। সো আমরা যখন রাজনীতির আলোচনায় যাই তখন আসলে রমজান মাসকে কেন্দ্র করে নানা ধরনের বিষয় সামনে আসে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের কম্পিটিশন চলে ইফতার পার্টিকে নিয়ে। নতুন কোনো দলের পক্ষ থেকে নতুন কোনো ইফতার পার্টির দাওয়াত কি এবার পেতে পারেন? ধন্যবাদ আপনাকে। নতুন দল যদি গঠিত হয় এরই মধ্যে নিশ্চয়ই ইফতার পার্টি আমাদের একটা সংস্কৃতি, এটা ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সব দিক থেকে, এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, বিভাগ, মন্ত্রণালয়, এমন অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ইফতার পার্টি করা হয়। ইফতার পার্টি একটা কালচার হয়ে গেছে। ফলে রাজনৈতিক দল হিসাবে যারা নতুন আসবেন তারা নিশ্চয়ই প্রথম দল হিসাবে প্রথম ইফতার পার্টি দেবেন এবং সারা দেশের সব মানুষের প্রতিনিধিদেরকে সেখানে আমন্ত্রণ জানাবেন। এটা আশা করাই যেতে পারে যদি তার আগে দল গঠিত হয় এবং তারা প্রস্তুত থাকেন। হবে হয়তো, কারণ এই মাসেই তো ওনাদের নতুন দল ঘোষণা করার কথা। আমরা নতুন দল সে ব্যাপারে প্রত্যাশা, বাস্তবতা, নতুন দল, পূর্ণ রাজনীতি, আপনার আলোচনার বিষয়, সেগুলো নিয়ে হয়তো কথা বলবো। আপনি বলছিলেন যে রমজান মাস অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই সরকার উত্তরাধিকার সূত্রে যে সমস্যাটি পেয়েছে বিগত সরকারের কাছ থেকে, সেটি হচ্ছে দ্রব্যমূল্য। এবং বিগত সরকারের বহুবিধ দোষ নিয়ে আমরা বহু কথা বলেছি 16 বছর, এখনও বলছি। কিন্তু দ্রব্যমূল্য সবচেয়ে বড় সমস্যা ছিল, যেটি দেশের প্রতিটি নাগরিককে আক্রান্ত করে, প্রত্যেকের উপরে তার প্রভাব পড়ে। এবং সেই দ্রব্যমূল্য নিয়ে কত কথা, কত খবর, কত ঘটনা। স্বাভাবিকভাবে, সামগ্রিকভাবে দ্রব্যমূল্য বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে, মানুষের জীবনযাত্রার মান কমেছে। এক শ্রেণীর মানুষ তো না খেয়ে থাকার উপক্রম, 3 বেলার জায়গায় 2 বেলা খেচ্ছে। বাজার করতে গিয়ে অনেক কম কিনতে হয়েছে। হঠাৎ কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তার পেছনে কারসাজি, সিন্ডিকেট, হ্যান-ত্যান বহু কিছু আমরা শুনেছি। ওইটা ছিল ওই সরকারের অনেক বড় একটি ব্যর্থতার জায়গা এবং তার দায়িত্ব, দোষ, অপরাধ এবং এই সংকট দূর করতে না পারার ব্যর্থতার বিষয়, সেটি উত্তরাধিকার সূত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পেয়েছেন। তিনি এসেও এই সংকট দূর করতে পারেননি এখন পর্যন্ত। এবং আমাদের দৃষ্টি কিন্তু ওদিকেই আছে যে রমজানকে কেন্দ্র করে আসলে কি হতে যাচ্ছে। এটা ধরেন আমরা বহু বছর ধরে দেখছি, অন্য সময় যে অবস্থা থাকে দ্রব্যমূল্যের, রমজান আসলে পরে সেটা আরেক ধাপ বাড়ে এবং রমজান কেন্দ্রিক যে পণ্যগুলোর চাহিদা বাড়ে সেগুলোর দাম অনেক বেশি বাড়ে। সরকার বিভিন্ন ব্যবস্থা নেয়, মোবাইল কোর্ট নামায়, আমদানি করে, শুল্ক কমায়, মানুষকে সচেতন করে, বাজার তদারকি করে, তারপরেও কিন্তু খুব একটা ফল পাওয়া যায় না। এগুলো তো আগের বাস্তবতা। এখন এই সরকার এই সংকটটা এখন পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে তো নিতে পারেই নাই, অনেক ক্ষেত্রে সেটা বেড়েছে। এবারে রমজানে যেটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যেটি এখনও বলবৎ, যেটি সমাধান করতে পারে নাই, এর পেছনে যারা দায়ী তাদেরকে ধরতে পারে নাই, বিচার করতে পারে নাই, নতুন নতুন উপদেষ্টা নিয়োগ করে তার কোনো সুরাহা করতে পারে নাই, সেখানে রমজানে যদি আরেক ধাপ বাড়ে তখন তার যে প্রভাব পড়বে সমাজে, সাধারণ মানুষের জীবনে, এবং তার জন্য সরকার এমনিতে নানাবিধ কারণে সমালোচিত হচ্ছে প্রতিনিয়ত, সেই সমালোচনাটা সরকারের প্রতি মানুষের আস্থা জায়গাটা আরেকটু কমে। সেদিকে বিশেষ নজর নিশ্চিতভাবে আমাদের সকলেরই আছে। জনাব আক্তার হোসেন, আপনার কাছে আসি। যে বিষয়টি দিয়ে শুরু করলাম, ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারা আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন, কবে পাচ্ছি সেই ঘোষণা? আমরা অভ্যুত্থানের আগে পরের যে সময়, সেই সময় থেকে আমরা বলে আসছি যে বাংলাদেশে তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারির শেষার্ধের মধ্যেই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু করতে পারবো। এখন পর্যন্ত এই আশাবাদ নির্ধারণ হয়ে গেছে? এখনো পর্যন্ত নেতৃত্ব নির্ধারিত হয়নি। আমরা আমাদের মধ্যে আলাপ আলোচনা করছি, আমরা চেষ্টা করছি নিজেদের মধ্যে কথাবার্তা বলার জন্য, এবং একই সাথে এক ব্যক্তির দল না, যাতে বহু নেতৃত্বের এখানে সম্মিলন ঘটে, সেরকম ধরনের একটা চেষ্টা আমাদের মধ্যে চলছে। সেটা কি একটু বিস্তারিত জানবো, সেটা কি রকম আপনারা চিন্তা করছেন? না, আমাদের এই অভ্যুত্থানের যারা সামনের সারির যোদ্ধারা ছিলেন তারা আছেন, এর বাইরেও অনেক মানুষেরা আছেন যারা হয়তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের তারা নানা ধরনের অ্যাক্টিভিজম তারা করে গেছেন। সে মানুষগুলোকে হয়তো আমরা আমাদের সাথে পাবো। হয়তো আবার এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে ফেসিবাদ বিরোধী, সেরকম রাজনৈতিক দলেরও অনেকেই হয়তো আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এখনই অথবা সামনে। আপনারা কি তাদের কাছে প্রস্তাবনা দিচ্ছেন? কারণ আমরা জানি সম্মুখ সারির মধ্যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল ছিল, তাদের কাছে কি আপনারা সেই প্রস্তাবনাটা দিচ্ছেন?
আমরা এখানে তো দল হিসেবে বিএনপির কাছে তো এইভাবে প্রস্তাবনা দেওয়া যেতে পারে না। যেটা হতে পারে সেটা হলো যে ইন্টারেকশন আছে আমাদের অনেকের সাথেই। এখন সেই ইন্টারেকশনের জায়গা থেকে সেটাকে কতটুকু আমরা ফলপ্রসূ হিসেবে নিয়ে আসতে পারবো সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং রাজনীতিতে একটা চলমান প্রক্রিয়া। আমরা হয়তো আমাদের জার্নিটা শুরু করব, আমাদের এই জার্নি শুরু হওয়ার পরে আরও অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের দল আরও বড় হবে সে সময়টাতে আরও অনেক কিছু হয়তো সামনের দিনে ঘটবে। এখন পর্যন্ত আমাদের যেটা চাওয়া যে বাংলাদেশে নতুন অর্থে, যে অর্থে নতুন বলা হয়, সেরকম যেন একটা নতুন আমরা দলের আবির্ভাব আমরা ঘটাতে পারি, সেই বিষয়েই আমরা মূলত কাজ করছি এখন। আপনি বলছিলেন যারা আসলে আন্দোলনের নেতৃত্বে ছিল বা আপনাদের সঙ্গে ছিল, সহযোগী হিসেবে ছিল, তাদের কাছ থেকে আপনাদের নতুন দলের ব্যাপারে এটাকে কি বলা যেতে পারে, শুভকামনা কেমন পাচ্ছেন বা তারা আপনাদের কিভাবে আসলে তাদের অনুভূতিগুলো জানাচ্ছে? আন্দোলনে যারা ছিলেন তারা নয়, যারা আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, যাদেরকে মানুষেরা একটু বেশি চেনে, এরবারই অসংখ্য মানুষজন আছেন এবং সাধারণ মানুষের কাছেও আমরা যাচ্ছি। তো সাধারণ মানুষের থেকে আমরা খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি এখন পর্যন্ত, সবাই ইতিবাচক যে বাংলাদেশের তরুণরা তারা রাজনীতিতে আসবে। তারা এখানে আন্দোলনের সময়গুলোতে কি হয় আমি বলি, সাধারণত অন্যান্য সময়গুলোতে যখন আন্দোলন হয়েছে, তরুণরা এসেছে, আন্দোলন করেছে, তাদের মধ্যে অনেকে জীবন দিয়েছে, যারা বেঁচে ফিরেছে তারা হয়তো এক্সিস্টিং কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। এবার তরুণরা যারা বেঁচে ফিরেছে, যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এবার নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাবের কথা তারা বলছে, নতুন করে শুরুর কথাটা তারা বলছে। এই জায়গায় কিন্তু মানুষের অনেক আগ্রহের জায়গা আছে। আমি নিজে যখন পথে ঘাটে চলি, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তারা বলে যে এত দেরি করছেন কেন, আপনারা তো আরও আগে শুরু করা দরকার ছিল। এই কথাটাও মানুষের মধ্যে আছে। আবার একই সাথে একটা নতুন রাজনৈতিক দল হবে সে ব্যাপারে অনেক ধরনের পরামর্শ দেন। আজকে সত্যরথ একজন ব্যক্তি আমাদের অফিসে এসেছেন, তিনি তার রাজনৈতিক জীবনে পাকিস্তান আমল তিনি দেখেছেন, তারপরে বাংলাদেশের এই 50-55 বছরের যে জার্নি সেটা তিনি দেখেছেন। তার জায়গা থেকে তিনি কিছু পরামর্শ দিয়ে গেলেন আমাকে। এটা থেকে কেন যেন মনে হয় যে না, একেবারে আমাদের যারা তরুণরা আছে শুধু তারা নয়, বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরও এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে এবং তারা আসলে ইতিবাচক। এই এখন পর্যন্ত ইতিবাচক সারাগুলি আমরা বেশি পাচ্ছি। জি, ধন্যবাদ। জনাব নাজমুল আশরাফ, বাংলাদেশে যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় মোটামুটি বলা হয়ে গেছে, তখন নতুন একটি রাজনৈতিক দলের প্রস্তুতি চলছে। নানান প্রশ্ন নিশ্চিতভাবেই আপনার মনেও আছে যে কিভাবে আসলে দল গঠন হচ্ছে, তাদের নীতি কীরকম হবে, নেতৃত্বে কারা আসবে, সেই প্রশ্নগুলো আপনার মধ্যে কাজ করছে কিনা, এবং এই দলে শীর্ষ পর্যায়ে কারা থাকবে সেই প্রশ্নগুলো নিশ্চয়ই শীর্ষ পর্যায়ে কারা থাকবে, নীতি আদর্শ কি হবে, সেগুলো নিশ্চয়ই আক্তার ভাই বলবেন। কিন্তু নতুন একটি দলের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। অতীতেও বিভিন্ন সময় এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে অনেকে অনেক উদ্যোগ নিয়েছেন। অনেক বড় বড় রাজনৈতিক নেতা, দেশ বরেণ্য রাজনীতিবিদ, তারা এরকম তৃতীয় একটি দল আওয়ামী লীগ বিএনপির ধারার বাইরে, মানে আওয়ামী লীগ বিএনপিকে ধরে বাকি দলগুলোকে যদি আপনি ভাগ করেন, এই দুই ধারার বাইরে তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা অনেকে করেছেন, তারা ব্যর্থ হয়েছেন। ওনারা যাতে ব্যর্থ না হন সেজন্য ওনারা কি করছেন সেটা হচ্ছে আমার জানার বিষয়। এখন এই অভ্যুত্থানের মাধ্যমে যেই তারুণ্যের বিজয় আমরা দেখেছি, সেই শক্তিকে ধরে নিয়ে ওনারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন। তরুণদের দল, আক্তার ভাই বলছিলেন যে তরুণদের নেতৃত্বের দল, তাহলে আমরা ধরে নিচ্ছি নেতৃত্বটা তরুণদের হাতে থাকবে, কিন্তু এই দলে সব বয়সী মানুষ থাকতে পারবে, তাই না? অবশ্যই। আচ্ছা, তার মানে হচ্ছে তরুণদের নেতৃত্ব, নিশ্চয়ই তরুণদের নেতৃত্ব ভালো, কিন্তু সেখানে আপনি অভিজ্ঞদের অংশগ্রহণ যদি একেবারেই না রাখেন, তাহলে সেই নেতৃত্বের ফলাফল কি হবে আমরা সেটা নিশ্চয়ই দেখার অপেক্ষায় আছি। কিন্তু নতুন দলের আবির্ভাব অতীতে যেভাবে ব্যর্থ হয়েছে বা দল করেছেন অনেকে, সেই দলগুলোর অস্তিত্ব এখনো আছে, কিন্তু দ্বিদলীয় রাজনীতির বাইরে তারা বড় ধরনের প্রভাব রাখতে পারেন না। কেউ হয়তো একেবারে নতুন দল করেছেন, কেউ হয়তো দল ভেঙে দল করেছে। সেক্ষেত্রে ছাত্ররা যেহেতু একটি নতুন দল নিয়ে আসছে তাদের নেতৃত্বে, সেটি কি কেমন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? ছাত্ররা বলতে সারা দেশের ছাত্ররা তো এই উদ্যোগের সাথে না, সারা দেশে ওনাদের ধরেন দুটো প্ল্যাটফর্ম আছে, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূল প্ল্যাটফর্ম। তার সাথে যারা যুক্ত আছেন এখন 5ই অগাস্ট পর্যন্ত যারা যুক্ত ছিলেন ওই অভ্যুত্থানে, তাদের অনেকে তো যার যার দলে যার যার সংগঠনে ফিরে গেছেন। সাধারণ মানুষ যারা ওই সময়ের বাস্তবতায় মাঠে নেমে এসেছে, সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করেছে, তারাও তো যার যার অবস্থানে গেছেন। তার মানে মূলত যারা ওই সময়ের ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের সাথে যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, ওনাদের নেতৃত্বে হচ্ছে, ওনারা তারুণ্যকে প্রাধান্য দিচ্ছেন। সারা দেশে সব তরুণ তো ওনাদের সাথে নাই। আবার অন্য যেসব দল যে রাজনীতির বিপরীতে ওনারা একটা নতুন ধারা রাজনীতি করতে চান, যেমন ধরেন বিএনপি, যেমন ধরেন জামাতে ইসলামী বা আরও অনেক দল আছে, ওই দলগুলোতে তো তরুণ আছে, ওই দলগুলো তরুণ শাখাও আছে, ছাত্র সংগঠনও আছে। ফলে তরুণদের একটা অংশ বলা যায়। কিন্তু যারা বিভিন্ন দলে এর মধ্যে আছেন তরুণ,
এর বাইরেও তো অনেক তরুণ আছেন যারা রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু রাজনীতি সচেতন বা ভালো রাজনৈতিক সুযোগ পেলে তারা রাজনীতি করবেন, ওনারা তাদেরকে ধরার চেষ্টা করছেন, রাইট? সেই জায়গায় ওনারা কতটা ধরতে পারবেন, এটা যেমন ওনাদের দল ঘোষিত হলে পরে, ওনাদের দলের কার্যক্রম চলতে থাকলে পরে আমরা একটা সময় বুঝবো যে ওনারা কত তরুণদেরকে আকৃষ্ট করতে পেরেছেন। দ্বিতীয়ত, এই তরুণদের আকৃষ্ট করার পরে একটি রাজনৈতিক দল হলো, সেই দলটি মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, কত সংখ্যক মানুষ তাদেরকে সমর্থন করবে, এবং একটা বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠার জন্য, নির্বাচনে ভালো একটা ফল করার জন্য, বা কোনো সময় সরকার গঠন করার জন্য, সংসদে অনেকগুলো আসন পাওয়ার জন্য যে পরিমাণ জনসমর্থন লাগবে, সেটি নির্বাচন ছাড়া আমরা বুঝতে পারবো না। কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানাই এই অর্থে যে আমাদের যে প্রচলিত রাজনৈতিক ধারা, তার বিপরীতে একটা ভালো রাজনৈতিক ধারা, ভালো রাজনৈতিক দল আসা দরকার। কিন্তু বলে শেষ করি যে ওনারা এখন পর্যন্ত যা কিছু বলছেন বিচ্ছিন্নভাবে দল গঠনের আগ পর্যন্ত, এবং ওনাদের সাথে যারা যুক্ত আছেন তাদের অনেক সময় অনেক রকমের কর্মকাণ্ড এবং মন্তব্য, সেটি কি প্রচলিত রাজনীতির চেয়ে সম্পূর্ণ আলাদা কিনা, নাকি তারই কিছুটা প্রতিফলন সেখানে আছে, সেই জায়গায় ওনারা সম্পূর্ণ আলাদা। আগের রাজনীতির যেসব দোষ ত্রুটি আছে তার থেকে মুক্ত হয়ে মানুষকে স্বপ্ন কতটা দেখাবেন, সেটি দেখার অপেক্ষায় আছে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি রাশেদ বলতেছিলাম ঠাকুরগাঁ থেকে। বলবেন জি, আপনার প্রশ্ন বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, এরা তো নাগরিক কমিটি করবে এবং এখন রাজনৈতিক দল করতেছে, ঠিক আছে, এখন রাজনৈতিক দল করতেছে, এদের মাঠ পর্যায়ে কি জনপ্রিয়তা আছে? এদের মাঠ পর্যায়ে জনপ্রিয়তা দিয়ে এরা একটা আসন বের করতে পারবে। এক, দ্বিতীয়ত হচ্ছে, এরা যে দল গঠন করতেছে, এদের দলের প্রধানমন্ত্রী কি হবে এরা যদি সংসদ নির্বাচন করে বিজয়ী হয়? আমার প্রশ্ন হচ্ছে এটা। জি, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো নিব। আক্তার হোসেন, আপনার কাছেই প্রশ্নগুলো ছিল যে মাঠ পর্যায়ে আপনাদের জনপ্রিয়তা আসলে কি আছে সেটা নিয়ে প্রশ্ন করছেন, আপনাদের আসন সংখ্যার বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, এবং যদি আপনারা নির্বাচিত হন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আসলে কে হবে বা আপনাদের প্রতিনিধিত্ব করবে কে? এখনও বাংলাদেশের নির্বাচন, সামনের যে নির্বাচন হবে সেটা কোন ফরম্যাটে নির্বাচন হবে সেটা নিয়ে একটা বিতর্ক আছে। বিএনপির তরফ থেকে বলা হয়েছে আইনসভা নির্বাচন, আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে গণপরিষদ নির্বাচন হওয়ার বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে নতুন সংবিধানের প্রেক্ষাপটে। অতএব নির্বাচন কখন হবে বা সেই নির্বাচনের ফরম্যাট কী হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ, সেটাতে অনেকটা পরের ইস্যু। এখন যেটা ইস্যু সেটা হলো বাংলাদেশের মানুষ মাঠ পর্যায়ে, যদি আমি বলি মাঠ পর্যায়ে মানুষের একটা প্রত্যাশার জায়গা আছে। এখন প্রত্যাশার জায়গা আমরা যখন এটাকে অর্গানাইজ হইতে, সেটাকে আমরা আমাদের মতো করে কাজে লাগাতে পারবো, তখন সেটাকে আমরা একটা ভালো ধরনের জনসমর্থনের জায়গায় আমরা পর্যবেসিত করতে পারবো। এখনও পর্যন্ত এটা একটা প্রত্যাশার জায়গা আছে। বাংলাদেশের মানুষেরা অতীতে রাজনীতিগুলো দেখেছে, রাজনৈতিক দলগুলো দেখেছে, এখানে দ্বিদলীয় বৃত্তের কথা বলা হচ্ছিল। খুব সম্ভবত বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিদলীয় বৃত্তের একটা বৃত্ত কিন্তু অলরেডি ভেঙে পড়েছে, অর্থাৎ আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর ফিরবার সম্ভাবনাটা নেই। এত বড় গণহত্যার ভিতর দিয়ে যারা গিয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। হ্যাঁ, তাদের একটা জনসমর্থন আছে, এটা আপনি বলবেন, তাদের একটা জনসমর্থন আছে, কিন্তু সেই জনসমর্থন যেটা, সেটা আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে কিভাবে সেটার সাথে কোপ আপ করে চলবে সামনের দিনে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে আছে। এই যে জনসমর্থন, সেটি আসলে রিপ্লেস করবে কারা? এখন ব্যাপার হলো যে এই যে জনসমর্থন যেটা আছে, এই জনসমর্থনের মধ্যে অনেকগুলো পার্ট আছে। কিন্তু ধরেন যারা 14, 18, 24 ইলেকশনে যারা পার্টিসিপেট করেছে, ওই ইলেকশনগুলোতে ম্যানিপুলেট করার কাজগুলোতে যারা করেছে, যারা এই সময়টাতে গুম খুন রাহাজারির ভিতর দিয়ে গিয়েছে, এই মানুষগুলো তো শাস্তি হতে হবে। এবং এর বাইরে গিয়ে কিছু মানুষজন আছেন, আমরা তো বাংলাদেশের নাগরিক যারা আছেন, যারা হয়তো ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়ান নেই, সেই মানুষগুলো তারা হয়তো বিভিন্ন জায়গায় হয়তো চলে যেতে পারেন বিভিন্ন সময়, কিন্তু তাদের ব্যাপারেও এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় জায়গা থেকে এখন পর্যন্ত তারা আসলে কোন ফরম্যাটের ভিতর দিয়ে তারা ক্ষমা প্রার্থনা করবেন, ক্ষমা পাবেন, সেই জায়গাগুলো কিন্তু এখনও নির্ধারিত হয়নি। কারণ খুব অল্প সময় অভ্যুত্থানের পরে আমরা অতিবাহিত করতে পেরেছি। কিন্তু মোটা দাগে যেটা প্রশ্ন, সেটা হলো যে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে,